এক সপ্তাহ দুই সপ্তাহ বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই যে একটি গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানকে রাজনীতিতে রূপান্তর করার জন্য যে সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তন তার সূচনা হতে যাচ্ছে। আলোচনা হয়েছে কি ধরনের রাষ্ট্র কাঠামোতে কি ধরনের সাংবিধানিক সংস্কার হবে, পাওয়ার স্ট্রাকচারে কি ধরনের ব্যালেন্স আসবে। এই বড় বড় বিষয়গুলো ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটিকে এখন ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াতে আনা হচ্ছে। ফলে আমি এই কামিং 10 days 2 weeks ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দি নেশন। আমি মনে করি যে রাস্তায় ঐকমত্য কমিশন অগ্রসর হচ্ছে, দিস ইজ দি রাইট পাথ। এই রাইট পাথের মধ্যে ফার্স্ট স্টেপ আকারে ওনারা যারা এখন করতে যাচ্ছেন সেটি হলো সরকারকে বলতে যাচ্ছেন যে একটা সংবিধান বাস্তবায়ন আদেশ জারি করবেন, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হিসেবে পরিচিত হবে। এই আদেশের মধ্যে কি থাকবে এটাই প্রশ্ন। এই আদেশের মধ্যে প্রথম থাকতে হবে যে কি কনটেক্সটে এই আদেশটা দেওয়া হচ্ছে। কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু আদেশ দেওয়া যাবে না, কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু রিফর্মও নাই, কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু সংস্কারও নাই। প্রেক্ষাপটটা বলতে হবে যে কি প্রেক্ষাপটে এই আদেশটা দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটটা থাকবে প্রথম বর্ণনা, এটাকে বলে প্রিয়াম্বল। এই মুখবন্ধটা যেহেতু এটা হয়েছিল, যেহেতু এটা হয়েছিল, যেহেতু এটা হয়েছিল, সেহেতু আমরা এখন এটা করছি। সেটা কি করব আমরা? আমরা এই আদেশের মধ্যে একটা গণভোটের আয়োজন করব। এই গণভোটে এগুলো পাস যদি হয়, কোনো ডিসেন্টিং থাকা যাবে না গণভোটে। পাস যদি হয়, জনগণ যদি হ্যাঁ বলে, তাহলে এটা সংসদ যে গঠিত হবে, এই সংসদের দুটো দায়িত্ব থাকবে। একটা হবে তার সংবিধান সংস্কার সভা, যাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আরেকটা হলো তার রেগুলার সংসদ। প্রথম অধিবেশনে আমি এক্সপেক্ট করব যে সংবিধান সংস্কার সভা যদি হয়, তাহলে একজন পার্লামেন্টের দুটো আইডেন্টিটি হচ্ছে। একটা হচ্ছেন তিনি সংবিধান সংস্কার সভার সদস্য, তাহলে একটা শপথ প্রয়োজন। আরেকটা হচ্ছে তো একজন নর্মাল পার্লামেন্ট মেম্বার, এখানে তার আরেকটা শপথ আছে। ফলে আমি মনে করি একজন পার্লামেন্ট মেম্বারকে দুটো শপথ দেওয়া উচিত হবে। উচিত হয়ে প্রথম ভাগে সে তার দায়িত্ব পালন করবে, করে সাংবিধানিকভাবে গৃহীত গণভোটে অ্যাপ্রুভড বিষয়গুলোকে অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দিয়ে তার প্রথম দায়িত্ব পালন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার ফলে তার সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে তার আর কোনো কাজ থাকবে না। এটাই চলে যাবে পরবর্তীতে। যেমন ধরুন একটা বাস্তব এক্সাম্পল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের যদি জনগণ অ্যাকসেপ্ট করে, তাহলে কি এই পার্লামেন্টটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে না? হবে। কিভাবে হবে? যদি সংবিধান সংস্কার সভা এই কথা বলে যে আমরা এই সংস্কারগুলো গ্রহণ করে নিলাম, নেওয়ার পরে পরবর্তীতে প্রশ্ন আসবে রেগুলার পার্লামেন্টের যাত্রা শুরু। ওই রেগুলার পার্লামেন্টের যাত্রা শুরুতে যদি বলা থাকে যে 15 দিনের মধ্যে পিআর সিস্টেমে উচ্চকক্ষ গঠিত হবে, তাহলে রেগুলার পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্নকক্ষর ভিত্তিতে উচ্চকক্ষ পিআর, নিম্নকক্ষ পাস্ট পাস দ্য পোস্ট, এটাই তারা প্রপোজ করছেন। এইভাবে নেক্সট পার্লামেন্টটি গঠিত হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি মনে করি এই পুরা রোড ম্যাপটা দে আর ইন দ্য রাইট ট্র্যাক, দে আর ডুইং ওয়েল। কনসিকোয়েন্সের যে পার্টটুকু বলছেন, এই কনসিকোয়েন্সের পার্টটুকুতে এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা বলাটা ভালো দেখা যায় না। এটা কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স এটাকে অ্যালাউ করে না। আমরা মনে করবো এটা করতে হবে, এটাই করতে হবে, এতদিনের মধ্যে করতে হবে, এটাই বাধ্যবাধকতা তৈরি করবে। এবং এই বাধ্যবাধকতা যদি তৈরি না করে, তাহলে আমি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে, সংস্কার সভার মেম্বার হিসেবে আমি যে শপথ নিলাম, এটা তো ভঙ্গ করবো আমি। কারণ সংস্কার করার জন্যই তো প্রথম শপথ, আর দ্বিতীয় শপথ হলো এজ এ পার্লামেন্টারি মেম্বার হিসেবে, জেনারেল মেম্বার। ফলে এটা এইরকম শর্ত দেওয়া ঠিক হবে না, না দিয়ে করতে হবে এবং করাই হবে তার প্রথম কাজ। এটা বলেই ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, অ্যাডভোকেট শিশির মনির আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন। আমরা আলোচনা করছিলাম এই শিরোনামে কেমন হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ। এই প্রসঙ্গ ধরেই আব্দুস সালাম আপনার কাছে একটু আসতে চাই। শোনা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, তার হাতে যেতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বটি। কিন্তু জুলাই সনদ পরিষদের অনুমোদনের আসলে পদ্ধতি
কি হবে তা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নাকি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করবে, এসব নিয়েও মতভেদ রয়ে গেছে। নোট অফ ডিসেন্ট নিয়েও আছে, বেশ কিছু জটিলতাও রয়েছে। এরকম কয়েকটি মতভেদ নিরসন না করে আগামীকাল সোমবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যাচ্ছে কমিশন। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এই ব্যাপারে আবেগের বশে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে প্রস্তাব না দিতে। সনদের বাস্তবায়ন নিশ্চয়তা নিয়ে আপনার পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক, বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে সময়ের কারণে ওনার বক্তব্যটা শুনতে পারি নাই। তবে আমাদের যে কথাটা এর আগে যেটা বলে আসছি, অর্থাৎ এই পর্যন্ত সংস্কার কমিশনে যতটুকু ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতের ভিত্তিতে এখন নির্বাচনে যাওয়া উচিত এবং নির্বাচিত পার্লামেন্টেই সব কিছু শুরু হবে। এবং সেখানে এটার জন্য এখন অন্য কোনো দিকে আর এমনি অনেক সময় চলে গেছে, কারণ অনেক সময় চলে যাওয়ার কারণে আজকে দেশের অবস্থা ডে বাই ডে কোনোভাবেই কেউ বলতে পারবে না। কেন কোনো মানুষ বলে না যে একটা ভালোর দিকে আমরা যাচ্ছি, সবাই বলে যে খারাপের দিকেই যাচ্ছি। অর্থনীতি সহ আজকে সব কিছুই যেদিকে যে কোনো সূচকই ভালোর দিকে না, সব সূচকই ডাউনের দিকে। কাজে এখন এটা থেকে একমাত্র রক্ষা করতে পারে একটা নির্বাচিত পার্লামেন্ট, একটা নির্বাচিত সরকার। তো এখন আর কি হবে, হোপ ফর দ্য বেস্ট। এখন এটাই আমরা আশা করতে পারি যে একটা নির্বাচিত সংসদ আসলে অন্তত জনগণের আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এতগুলো রাজনৈতিক দল সেখানে আলোচনা করেছে এবং বেশিরভাগ বিষয় ঐক্যমত হয়েছে। তো কাজে খারাপ কিছু হওয়ার তো কোনো কারণ নাই, খারাপ কিছু হওয়ার কোনো কারণ নেই। আশা করি অবশ্যই ভালো হবে। তো কাজে সেই কারণে এখন যেগুলো আমরা ঐক্যমত হয়েছি এগুলো সংবিধানে নিয়ে আসা, এটা তো যে সরকার যারা নির্বাচিত হয়ে যাবে তাদের দায়িত্ব সেটা। কাজে এইখান থেকে তার পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আর যেটা দেশ ও জাতির সামনে যখন সবাই আবার একমত হয়ে একই মঞ্চে দাঁড়ায় যখন জুলাই সনদের যখন সবাই স্বাক্ষর করেছে, দুই একটা দল ছাড়া, তো সেইখানে তো আমার মনে হয় এখান থেকে আর পিছিয়ে যাবে। যদি কোনো দল পিছিয়ে যায় তাহলে তো সে বিট্রেয়ার হিসাবে আসবে। তো কাজে এখন আর এই সমস্ত বিষয় নিয়ে কি হলো না হলো, আমার সমালোচক ওনাকেও বলবো যে ওনার দল আজকে যেগুলো নিয়ে আজকে আন্দোলন করছে এখনও, কারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি আবার নির্বাচন পিছাবে। অর্থাৎ জনগণকে আর বিভ্রান্তির মধ্যে রাখা উচিত না। জনগণ এমনি বিভ্রান্তির মধ্যে আছে, একটা শঙ্কার মধ্যে আছে। আর এই শঙ্কাটা পুঁজি করে আজকে আধিপত্যবাদী শক্তি আমাদের মধ্যে ডিবেট সরাতে চায়, প্লাস জাতির মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চায়, যেটা পরবর্তী পর্যায়ে আবার তাদের সেই তারা যাতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে যাতে মানুষ আরও ভোগান্তির মধ্যে পড়বে। অলরেডি মানুষের মনের মধ্যে একটা ভয়, কারণ আমরা তো দেখছি সেই স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের পরিস্থিতি তো আর আমরা তো দেখেই আসছি আমাদের চোখের সামনে, এবং আমরা নিজেরা ফিল্ডে ছিলাম, আমরা সেগুলো ফেস করেছি। কাজেই মানুষ অমূলক চিন্তা করে না কিন্তু যে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র, আজকে বাংলাদেশে স্থিতিশীল হোক না হোক এটা নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশ ইকোনমিক্যালি এগিয়ে যাক এটা নিয়ে ষড়যন্ত্র, এবং এটা ষড়যন্ত্র আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে এই ষড়যন্ত্রটা আছে। এবং এটা তো আমরা দেখলাম যে কোত্থেকে জানলাম না, এই বিষয়টা আরও একটু আমার মনে হয় ব্যাখ্যা চাওয়া উচিত। আজকের ইসের যে উপদেষ্টা, আমাদের ইনফরমেশন যে উপদেষ্টা মাহফুজ সাহেব যে বক্তব্য দিয়েছে, এটা কি উনি মিন করে কিনা, যদি মিন করে তাহলে এটার সাথে কারা জড়িত, কাদেরকে, কারণ উনি তো একটা সাধারণ পাবলিক না, আম পাবলিক না, উনি আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন। ওনাদের দায়িত্ব আজকে দেশবাসীকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়া এবং সামনের দিনে একটা কিছু ভালো যাতে দেশের জন্য হয় সে দায়িত্ব নিয়েই ওনারা, কিন্তু ওনাদেরকে ঠেলে এখানে কেউ পাঠায় নাই, নিজেরা দায়িত্ব নিয়েই কিন্তু নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন। যেহেতু দায়িত্ব গ্রহণ করেছেন, আজকে যে বক্তব্য উনি দিয়েছেন, আমি মনে করি এটা একটা স্পষ্ট ব্যাখ্যা ওনার কাছে চাওয়া উচিত যে কারা কারা এটা ষড়যন্ত্র করতেছে বা উনি কাদেরকে মিন করেছেন, সেই বিষয়টা ব্যাখ্যা চাওয়া উচিত। এবং এই ব্যাপারে সরকার কি চিন্তা করছে সেটাও সরকারের পক্ষ থেকে জানানো উচিত, এটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত। জি নিশ্চয়ই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে যদি একই প্রশ্নে আসি, একই প্রসঙ্গ তুলে ধরি, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? সনদ বাস্তবায়ন করতে আগামী সংসদকে বাধ্য করার প্রয়াস আবার নতুন করে কি কোনো জটিলতা সৃষ্টি করবে কিনা, আপনি কি মনে করছেন? দেখুন, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যে দল 151টি আসন পেয়ে যায়, সে এত ক্ষমতাবান হয়ে যায়, সে সব কিছুকেই ডিসরেগার্ড করতে পারে। এটার অনেক নজির আমরা দেখেছি।
সংবিধান বাস্তবায়নে গণভোটের কথা বলা হয়েছে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, গণভোট তো হয় আগে যখন ছিল আর কি, গণভোট সেটা হয় পার্লামেন্ট পাশ করার পরে। রাষ্ট্রপতি যখন অ্যাসেন্ট দেবে, উনি অ্যাসেন্ট দেওয়ার আগে গণভোটে পাঠান যে এটাতে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কি না। 91 সালে আমরা দেখেছিলাম নজিরটা, যদি এটা এখন এক্সেপশনাল সিচুয়েশন। আর একটা হচ্ছে যে 90 দিন, যদি 12ই ফেব্রুয়ারি ভোট বলেছেন যেটা সরকার, তাই হয়, তার আগের 90 দিনকে আমরা ইলেকশনকালীন পিরিয়ড ধরতে পারি। তাহলে সেই 90 দিনের পিরিয়ডটা হচ্ছে সে শুরু হবে 12ই নভেম্বর, অর্থাৎ আজ থেকে মাত্র 15 দিন পরে। তাহলে যদি গণভোট হয়, সেই গণভোটটা কি ওই নির্বাচনকালীন সময়ে হবে নাকি এই 15 দিনে হবে? কারণ দুটো দুই ভোট, দুই ধরনের প্রিপারেশন, দুই ধরনের আলোচনা। আরেকটা হচ্ছে এই গণভোটটা যে আমরা যে বিষয়গুলো, জটিল বিষয়গুলো আসবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা অন্য সব বিষয়, এটা কি জনগণকে আমরা জনে জনে বুঝাতে পারবো? মানে এই মুহূর্তে কি এটা পসিবল কি না? আমার তো মনে হয় না আমাদের দেশের ভোটাররা প্রতিটি লাইন অক্ষর বা অক্ষর বুঝে তারপর ভোট দিতে পারবে, এবং সেটার মতো কাঠামো এখন নাই। সেই জন্যই তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যে গ্রিসে একটা সময় সকল মানুষরাই ভোট দিত, সকলেই পার্লামেন্টে বসতো, 1000 লোক পার্লামেন্টে বসতো, পরে লোক সংখ্যা বেড়ে গেল, তখন সেখান থেকে প্রতিনিধি নেওয়া শুরু হলো। ডাইরেক্ট ডেমোক্রেসি থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আসলাম কেন? কারণ প্রতিটা মানুষকে, 18 কোটি মানুষকে বোঝানো সম্ভব না। সেই জন্য আলটিমেটলি পার্লামেন্টেই ব্যাক করতে হবে। সো পার্লামেন্ট হবে, আসবে, পার্লামেন্ট একটা অল পার্টি স্ট্যান্ডিং কমিটি করবে আন্ডার আর্টিকেল 76 সাব আর্টিকেল 2। অলরেডি অনেক স্ট্যান্ডিং কমিটি আছে, বাট বিশেষ স্ট্যান্ডিং কমিটি করার ক্ষমতা সংবিধানে আছে। সেই স্ট্যান্ডিং কমিটি টোটাল ড্রাফটকে স্ক্রুটিনি করবে এবং সেটা পার্লামেন্টে প্লেস হবে অ্যাজ বিল, আবার স্ক্রুটিনিতে যাবে, আবার সংশোধনী আসবে। ওই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যে মতামত দেবে, এটা কিন্তু বাইন্ডিং। আপন পার্লামেন্ট কিন্তু বাইন্ডিং করতে পারে না, কিন্তু পার্লামেন্ট তার সিলেক্ট কমিটি দ্বারা বাইন্ডিং। তো সেই রিপোর্টগুলো যখন যাবে, সেটা পাস হবে। এই বিষয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি একতাবদ্ধ হয়ে একটি সিগনেচার করেছে, যেহেতু সেখান থেকে রিট্রাক্ট করা, ফিরে আসা, এটা হিউজ শেষ পলিটিক্যাল পর্যন্ত কি মিস্টেক হবে। আসলে একতাবদ্ধ হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? কারণ বেশ কিছু বিষয় আসলে মতভেদ আছে, সেগুলো আসলে কাটছে না বিভিন্ন বিষয়, সেই সম্ভাবনা আসলে কতটুকু দেখুন, দেখছেন? রাজনীতি তো একটা প্রবাহমান বিষয়। মানে আপনি 20 বছরের জন্য একটা জিনিসকে ফিক্সড করবেন এমনটা হবে না। আজকে যেটা বিষয়ে মতনৈক্য হচ্ছে, 5-7 বছর পরে কিন্তু সেখানে আবার অনেকেই বলবেন না, এটাতে কিছু প্রবলেম আছে। আবার আজকে যে বিষয়ে ডিফারেন্স হচ্ছে, এটা কিছুদিন পরে আমরা একসাথে থাকাই তো ভালো। এই জিনিসটা আমি মনে করি পার্লামেন্টের বাইরে গিয়ে করাটা খুবই ডিফিকাল্ট হবে। আমি জানি না ঐক্যমত কমিশন কিভাবে শপথ নিয়েছে, বাট অন্যান্য কমিশন কিন্তু সংবিধানকে ডিফেন্ড করার শপথ নেয়। আরেকটি সুযোগ ছিল, সেটা আমরাও হালকা বলেছিলাম, জোর দিয়ে বলিনি, এই সরকার আসার পরেই গণপরিষদ করতে পারতো। যেহেতু অনেক বেশি অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হচ্ছে, গণপরিষদ করে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে, সংবিধান ড্রাফট করে, নতুন সংবিধানের আন্ডারে ভোট টোট সব করতে পারতো। এখন এটা টু লেট হয়ে যাবে, এবং এই ধরনের গণভোটে গেলে মূল ভোটটা পিছিয়ে যেতে পারে। যখনই মূল ভোটটা পিছিয়ে যাবে, তখন যেটুকু ঐক্যমত আছে এটা আর থাকবে না। তো ঐক্যমতের ফাটল তো ইতিমধ্যেই আছে। প্রথম হচ্ছে এটা সার্বজনীন ঐক্য না, যা আছে তার মধ্যে ফাটল আছে। ভোট পিছিয়ে গেলে স্বাভাবিকভাবে বিএনপি ফ্রাস্ট্রেট হবে, এবং সেটার জন্য গণভোটের দাবিটাকেই তারা দায়ী করবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরেকটি বিষয় আছে, আলতাফ পারভেজ নামে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের একজন গবেষক একটি কলামে জুলাই সনদে জুলাই কোথায় সেই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের বিষয়ে আপনার কাছে একটু আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপেজ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপেজ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিরতির আগে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম, আলতাফ পারভেজ নামে দক্ষিণ পূর্ব এশিয়ার একজন ইতিহাস বিষয়ের গবেষক একটি কলামে জুলাই সনদে জুলাই কোথায় সেই প্রশ্ন উনি তুলেছেন। বলেছেন, জুলাই সনদের লক্ষ্যই যদি বৈষম্য দূর করা হয়, তাহলে কৃষক, শ্রমিক, সংখ্যালঘুদের জীবনযাপনের প্রাত্যহিক বৈষম্য কমানোর সঙ্গে সরাসরি জড়িত কোন সংস্কার প্রস্তাব আছে কি? মানে প্রত্যাশার জুলাই সনদ কতটা প্রতিফলিত হয়েছে বলে আপনি মনে করেন? না, বৈষম্য তো আমাদের সংবিধানে যথেষ্টভাবে হ্যান্ডেল করা আছে। বৈষম্যহীন সমাজ, ইকুয়ালিটি হবে, এবং সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস করা হবে। ডিসপ্যারিটি, ম্যান অ্যান্ড ভার্সেস ম্যান, সকল ধরনের এক্সপ্লয়টেশন বাই ম্যান ফর ম্যান এগেনস্ট ম্যান করা হবে। ইগ্যালিটেরিয়ান কনস্টিটিউশন, ওর বাইরে আর খুব দর্শনের আর কিছু দরকার নেই। বাকিটা তো নির্ভর করবে পলিটিক্যাল পার্টি এবং রাষ্ট্র কাঠামোর উপরে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো, তাদের অনেকেই অর্থ বৈভব নিয়োগ দিয়ে কি নিজেরা বৈষম্য ক্রিয়েট করেনি এই সময়ের মধ্যেই? এই যে অনেকে বলে আওয়ামী লীগ ফিরবে, জাতীয় পার্টির দোষ দেয়, জাতীয় পার্টির কিছু এখানে নাই। এই বর্তমান সরকারটা যদি অসাধারণ দেশ চালাতো, কখনোই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা কেউ মুখ দিয়েও বলতো না, এটা আলোচনার টপিকস হতো না। যারা জুলাই আন্দোলন করেছে, তাদের একাংশ যদি দুর্নীতিবাজ না হতো, নিজের আত্মীয় স্বজন, বাবা ভাইকে যদি হাই পোস্টে প্রমোট না করতো, তাহলে কিন্তু এই ধরনের আলোচনা আসতো না। তারা আন্দোলন করেছে যেমন অসম সাহসিকতার সাথে, আবার তাদের একটা অংশ আন্দোলনের চেতনাটাকে
ভূমিষ্যত করেছে, কুচলে দিয়েছে নিজের ব্যক্তিগত স্বার্থে। দামি গাড়িতে উঠেছে, নিজের আজকে প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জের প্রশাসক হয়েছেন, তার যোগ্যতা হতে পারেন জয়েন্ট সেক্রেটারি, ডক্টরেট। তো বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি তো একজন না, অনেক আছে। সেখান থেকে প্রেস সচিবের ভাই কেন সিলেক্ট হবে? সেখানে অবশ্যই একটা ফেভারিটিজম, নিউপোটিজম কাজ করেছে। এরকম আরও অনেক নজির আছে, এগুলো আমরা এই সমাজে থাকি, আমরা জানি। জামাত বা শিবির যেটা করেছে, তারা খুব সুকৌশলে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রেখেছে। ফ্রন্টে ছিল জুলাই যোদ্ধারা, এনসিপির নেতারা, যারা দল করার আগেই একটা বড় অংশ এইসব বিষয়ে মেলাইন হয়ে গেছে দল করার আগেই। ফলে যেটা হয়েছে, তারা এখন ওই যে সার্বজনীন নেতা হতে পারেনি, তাদের বক্তব্যগুলো একপেশে হয়ে যাচ্ছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাদের ভোটও